experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ, যার বাকি অংশের শোষণ কাল যে কয়েক মিনিটের ব্যবধানে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবু ছেলেটা খুক কাশবিহীন বিষাক্ত ধোঁয়াগুলো হাওয়ায় উড়িয়ে দিচ্ছে। হেলদোল নেই। ভোর 6টা নাগাদ যে বসেছে, একবার মনে হয় বসার ভঙ্গিমা পরিবর্তন করেছিল। এখন 7:10 চলে আসার কথা, এখন তবে আসছে না। এদিকে যে আদিল মাহমুদের নির্দয় হৃদয়টা ক্রমশ ছটফট করে উঠছে। সে কথা যদি কেউ মহারানীকে বোঝাতো, বুঝিয়েই বা লাভ কি? মহারানী তো তাকে ভুল বুঝতে উস্তাদ। মুখটা খানিক বিকৃতি করে একদলা থুতু দূরে ছুঁড়ে মারতেই মনে হলো লোহার গেট পেরিয়ে কেউ এদিকেই আসছে। এক ছুটে চোখের দৃষ্টি তার সেদিকে চলে গেল। একরাশ স্নিগ্ধতা এসে ভর করলো চোখে মুখে। কাঁধ পর্যন্ত চুলগুলো উড়িয়ে মাথায় ওড়নার সামান্য অংশ ফেলে মেয়েটা এগিয়ে আসছে তার দিকে। প্রশান্তির ঢেউ বয়ে গেল। মেয়েটা এক পা ফেলে যত তার দিকে এগিয়ে আসছে, সে ততবার রোমাঞ্চিত হচ্ছে। হুট করেই খেয়াল হলো চুলগুলো কালকেও এমন ছিল না। পিঠ ছাড়ানো চুলগুলো তার আরেকটা ভালোবাসা ছিল। আদিলের বুঝতে খুব বেশি সময় লাগলো না। শুধুমাত্র তার জন্যই, তাকে কষ্ট দেবে বলেই মেয়েটা এত শখের চুল কেটে ফেলেছে। এতক্ষণে স্নিগ্ধতা এক নিমেষেই গায়েব হয়ে গেল। মুঠো ভর্তি রাগ এসে হানা দিল শরীরে। সিগারেটের পুরো অংশটা মাটিতে ছুঁড়ে ফেলে আরেকটা সিগারেট ধরালো। ততক্ষণে মীরা আফরা তার সামনে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে মীরার দিকে তাকিয়ে রইল আদিল। তাকিয়ে থেকেই হাত দিয়ে ইশারা করলো। সাথের দুটো লোক মাথা ঝুঁকে চলে গেল নিজ কাছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে বিরক্ত মীরা। অনেকটা পথ হেঁটে এসেছে, পাটা ব্যথায় টনটন করছে। আফরা নিশ্চুপ নজর ঘুরিয়ে বাড়িটা দেখছে। আরও কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর মীরা না পেরে আদিলের থেকে দূরত্ব বজায় রেখে তক্তপোষের ওপর বসে পড়ল। মুচকি হাসল আদিল, যেন এই ক্ষণের জন্যই অপেক্ষা করছিল সে। তবে দূরত্বটুকু সহ্য হচ্ছে না। মীরাকে না ছুঁয়ে দূরত্বটা ঘুচিয়ে দিল আদিল। আফরাকে উদ্দেশ্য করে বলে উঠল, দুজনকে বেশ মানিয়েছে, তাই না? হ্যাঁ, বানরের পাশে মুক্তোর মালা। চটজলদি উত্তর দিয়ে নিজেও আদিলের পাশে বসলো। অচেনা কেউ দেখে সুসম্পর্কের প্রতীক হিসেবে বাহবাও দিবে হয়তো। ঘরের খবর কয়জনা জানে? আফরার বিদ্রুপের কণ্ঠস্বর আদিলের গায়ে মাখল না। মুচকি হেসে বলল, বানরের গলায় যখন মুক্তোর মালাটা থাকবে, তখন বানর নিজেকে অত্যন্ত উচ্ছ্বসিত মনে করবে। মালাটাকে এমনভাবে আঁকড়ে ধরবে, ওই মালা যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। নিত্য যত্ন নেবে, পরম আদরে আগলে রাখবে। কোনোভাবেই যেন রাজত্ব তার হাত থেকে ছুটে না যায়। এই ক্ষেত্রে নিজেকে বানরের জায়গায় প্রতিস্থাপন করতে ক্ষতি নেই। আমার আবার মান অপমান বোধ খুবই কম, একটু নির্লজ্জও বটে। আমি কিন্তু মুক্তের মালাটাকে খুবই আগলে রাখবো, একদম বুকের কাছে আটকে রাখবো। কষ্ট দিলে খুব যত্ন নিয়ে দিব, আদর করলেও যত্ন নিয়েই করব। মুখে বিচিত্র হাসি। যোগ্য জবাব দিতে পেরে খানিক আনন্দিত। মিনিট খানিক চুপ থেকে আবারও বলল, অসুন্দরকে গোছগাছ করে রাখলেও মানুষই হয়ে যায়। সেখানে আপনার বন্ধু আমাকে মানিয়ে নিতে পারবে না, আমিও না হয় মানুষই রয়ে গেলাম। বিরক্ত দৃষ্টিতে চোখ মেলালো মীরা। কথাগুলো তার সহ্য হচ্ছে না, একদমই না। গম্ভীর কণ্ঠে বলল, কি জন্য এত জরুরি তলব? ধাক্কাই মরিনি বলে মারতে এনেছেন? তো এত নাটকের কি আছে, একটা বুলেটই তো যথেষ্ট। আদিল জবাব দিল না। তক্তপোষ থেকে উঠে দাঁড়িয়ে হনহন করে বাড়ির মধ্যে চলে গেল। মুখশ্রীতে রাগ খেলা করছে। আফরা মীরা ভ্রুকুচকে সেদিকেই তাকিয়ে আছে। আদিল বের হলো ডান হাতে চকচকে কিছু নিয়ে। দাঁড়িয়ে পড়ল আফরা, হাত আপনা আপনি কোমরে চলে গেল। প্রস্তুতি আছে, নিয়ে এসেছে। সূর্যটা নিজ অবস্থান পরিবর্তন করেছে। তক্তপোষের ওপর নিজের রাজত্ব ধরে রাখতে পারেনি। রোদের ঝিলিক গিয়ে ঠেকেছে ফুলগুলোর ওপর। রোদের দেখা পেয়ে তারা যেন খিলখিল করে হাসছে। আফরার অপ্রসন্ন দৃষ্টি ফুলের ওপর। হাতে করে চকচকে রিভলভার নিয়ে আসলেও এর ব্যবহারের কোনো আঁচ আদিল মানুষদের মাঝে নেই। সে দিব্যি তক্তপোষের ওপর বসে মীরাকে দেখছে।
আফরার মন চাচ্ছে ছেলেটার গাল বরাবর কয়েকটা চড় ছুঁড়ে মারতে পারলে তবে সে প্রতিপক্ষের হামলার দিকে তাকিয়ে থাকে, নতুবা এক পা এগোনোর পর তার পক্ষে সম্ভব নয়। আদিল মীরার দিকে দৃষ্টি ফিরিয়ে অদ্ভুত ভঙ্গিমায় শরীর দুলিয়ে হাসল, আকস্মিক প্রশ্ন করে বসল। আপনাদের মনে কোনো প্রশ্ন নেই? মীরা তক্তপোষে পা তুলে বসে খানিক ঝিমিয়ে নিল, বড্ড ঘুম পাচ্ছে তার। নরম সুরে শুধালো, মানুষের অঙ্গ নিয়ে কেন খেলছেন? খেলছে কই, আমি তো মরা মানুষের অঙ্গ কাজে লাগাচ্ছে। হেয়ালি কথা। আফরা মীরার শরীর যেন জ্বলে উঠল, দাঁতে দাঁত চেপে আফরা বলল, এসব নাটক অন্যদের সামনে দেখাবেন, নট অস। এক পলকে আফরাকে দেখে গা ঝাড়া দেয় আদিল, যেন আফরার কথাটিকে সম্পূর্ণ অগ্রাহ্য করল। বিজ্ঞদের মতো বলল, একটি মৃতদেহের অঙ্গ প্রতিস্থাপন করে আর জন্য জীবন বাঁচানো যেতে পারে। আমি তো জীবন বাঁচাচ্ছে, দোষী কিছু করছি নাকি? মানুষ মেরে মানুষ বাঁচানো? চুরি করে ধরা না পড়লে কিসের চোর? ব্যাপারটা এমন নয়। মীরার নরম কণ্ঠস্বর। আদিল হেসে উঠল। মেয়েটা চাইছে গলা চড়িয়ে কথা বলতে, তবে পারছে না। শুধুমাত্র তার নিকটস্থ উপস্থিতি এই যে তার জন্য কতটা জয়ের তা কি মেয়েটা জানে? ভাবলেশ কণ্ঠে বলল, মৃতদেহের ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃত, মূত্রগ্রন্থি, অগ্নাশয়, খাদ্যনালীর নিম্নাংশ প্রতিস্থাপন করা সম্ভব। সচেতনতার অভাব এবং মানুষের অনাগ্রহের কারণে বাংলাদেশে এখনও অঙ্গ প্রতিস্থাপনের প্রক্রিয়াটি ফলপ্রসূ হয়ে ওঠেনি, এখনও তেমন কার্যকর নয়। এই দেশ সবকিছুর জন্য অন্য দেশের উপর নির্ভরশীল। এক্ষেত্রে আমি মরা মানুষের অঙ্গগুলো বাইরে চালান করে তাদের বাঁচাতে সাহায্য করছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশের কাজে লাগছে। সরকার হয়তো সরাসরি পায় না, তবে হসপিটাল 3টা চলতে কম টাকা তো লাগে না। গরিব মানুষ অনল মাহমুদের প্রশংসা এমনি এমনি করে? বিনা টাকায় অপদার্থদের বাঁচাচ্ছে। অস্ত্র কি তারা দেয় নাকি ডক্টর ফি তারা দেয়? চলে চালানে দেখলেন, অথচ এর পেছনে আমাদের ত্যাগ দেখলেন না। আফসোস। কৌতুক মিশ্রিত হতাশ কণ্ঠে বলেই শেষ করলো আদিল, যেন দুজন মেয়েকে বুঝতে না পেয়ে উদাস হয়ে পড়েছে সে। ফুস করে নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে রইল। দুটো মেয়ে যে তার দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে আছে সেদিকেই কোনো খেয়াল নেই। আফরা দাঁতে দাঁত চেপে বলল, গরিব মানুষের অঙ্গগুলো থেকে তো এত এত কালো টাকাই করেছেন, রেড করলে সামলাতে পারবেন তো? মানুষের ছটফটানি আপনাদের গায়ে লাগে না? আদিলের কাছে মনে হচ্ছে আফরা অবুঝের মতো তাকে প্রশ্ন করছে। হু হু করে হেসে ফেলল সে। হাসি থামাতে বেশ কসরত করতে হলো। শরীর দুলিয়ে বলল, মুসলিম উদ্দিনের দেহটাও কাউকে বাঁচিয়ে নেবে, এরপরেও বলবেন আদিল মাহমুদ দোষী? দিস ইজ নট ফেয়ার। ঘৃণায় রিরি করে উঠল মীরার শরীর। ফট করে উঠে দাঁড়ালো সে। আদিল নিজেও দাঁড়িয়ে পড়ল। হুট করে মীরার হাতটা আঁকড়ে ধরে আশপাশ তাকালো। কিছু খুঁজে চলেছে। ফুলগুলোর দিকে এক পলক তাকিয়ে অসহায় দৃষ্টি ফেলল আদিল। হাত ছেড়ে দিলেই মেয়েটি চলে যাবে। আকস্মিক কোমরে গুজে রাখা রিভলভারে হাত তুলেই হাঁটু ভেঙে বসে পড়ল মীরার সামনে। চমকে উঠল মীরা। এতক্ষণে ঘৃণাটা শক্ত রূপ নিতে পারল না। কাঁধ পর্যন্ত চুলগুলো মৃদু উঠছে। আদিল কয়েক মুহূর্ত স্নিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাদের তৃষ্ণা লাগে কেন জানেন? আমাদের দেহের মোট ওজনের মাত্র 1% সমপরিমাণ পানির ঘাটতি হলে আমাদের তেষ্টা পায়। মোট ওজনের 5% সমপরিমাণ ঘাটতি হলে আমরা অজ্ঞান হয়ে যাব, আর 10% সমান পানি ঘাটতি হলে আমরা পানির শূন্যতে মারা যাব। আমার তো পানির ঘাটতি নেই, তাহলে এত তেষ্টা পাই কেন? কেন মনে হয় তৃষ্ণার্ত কাকের মতো ছটফট রোগ আমায় ঘিরে ধরে? কেন মনে হয় তেষ্টায় বুক আমার ক্রমশ ধরফর করে হুট করে থেমে যাবে, আর আমি তৃষ্ণার্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করব? এই কেনর উত্তর আছে আপনার কাছে? নেই না? থামল আদিল, নয়ন যুগল প্রেম রসে মোহিত। এই আদিল সম্পূর্ণ অচেনা। অচেনা তার চোখ, ভঙ্গিমা। মীরার শরীর ঈষৎ কেঁপে উঠল। থমকে তাকিয়ে রইল সে। নিঃশ্বাস আটকে আসছে তার। বুকের ওপর যেন এক মন বোঝা কেউ চাপিয়ে দিয়েছে। রিভলভার দিয়ে কাউকে প্রপোজ করতে এই প্রথম দেখল সে। অবশ্য আদিল মাহমুদের হাতে ফুলের চেয়ে রিভলভার বেশি মানাচ্ছে। এমন পরিস্থিতিতে মীরা কী করবে খুঁজে পেল না।
পায়ের তলার শিরশিরানি ক্রমশ বাড়ছে। আদিল থেমে আবারও বলল, আপনি নামক নারী এই নির্দয় পুরুষের হৃদয় করেছে, কেড়েছে রাতের ঘুম, সকালের প্রশান্তি, দুপুরের অবসাদ। আদিল মাহমুদ সত্তাটাকে এক নিমেষে ফিকে করে দিলেন। সর্বগ্রাসী হয়ে বুকের আর্তনাদ বাড়িয়ে দিলেন। নিঃশেষ করে তবে শ্বাস নেবেন রাজনন্দিনী? মীরা আর নিতে পারল না। শরীর অবশ হয়ে আসছে তার। এবার নিঃশ্বাস না নিলেই মরে যাবে। এক ঝটকায় আদিলের হাত থেকে রিভলভারটা নিজের হাতে তুলে নিল। মুচকি হেসে তাকিয়ে আছে আদিল। প্রিয় শত্রুর হাতে মরণ অস্ত্র তার বুকে ভয় সৃষ্টি করছে না, উদ্গ্রীব হয়ে আছে সে। মীরা কাঁপা কাঁপা হাতে রিভলভারটা আদিলের বুকে ঠাকালো, ঠিক হৃৎপিণ্ড বরাবর। একটা বুলেটই যথেষ্ট আদিল মাহমুদ নামক নির্দয় পুরুষটির অস্তিত্ব বিলীন করে দিতে। মীরা ট্রিগারে বল প্রয়োগ করতে পারল না সেই মুচকি হাসির দিকে তাকিয়ে থাকতে। রিভলভার মাটিতে ছুঁড়ে ফেলে দৌড়ে ছুটল সে। আদিল করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার রাজনন্দিনীর যাওয়ার দিকে। আফরা তখনও দাঁড়িয়ে আছে। তার মনে হচ্ছে আদিল মাহমুদ নামক লোকটি শুধু আদিল হয়ে গেছে। মীরাকে যতদূর দেখা গেল দেখল আদিল। অতঃপর আফরার দিকে তাকিয়ে মলিন হেসে বলল, নারী বড়ই বিচিত্রা, পুরুষের হৃদয়ে ঝড় তুলে লণ্ডভণ্ড করে দিতে ওস্তাদ। আফরা কিছু বলার খুঁজে পেল না। এলোমেলো পায়ে হাঁটে ধরল। খানিক হাঁটার পরেই আদিল আবারও উঁচু গাম্ভীর্যপূর্ণ গলায় বলল, তাকে বলে দিবেন আদিল মাহমুদ ঝড় সামলাতে বড়ই পারদর্শী। ঘোষেমে যে আজকের আমি, তাকে ভাঙা এতটা সহজ নয়। কামানের অগ্নিগুলোর থেকে ভয়ঙ্কর আদিল মাহমুদের ভালোবাসা। ভোরের আলোয় তান্দুই পাড়া থেকে পা ফেলল সাকা হাফং এর পথে। গাইড হিসেবে সঙ্গে নিয়েছে পাড়ার কারবারিকে। কারবারি তাদের থেকে বেশ দূরত্বে হাঁটছে। আজও আহিসের হাতের ভাঁজে ছোট্ট হাত। মনিরা নিশ্চুপ হেঁটে চলেছে। ক্ষণিক পরপর আহিসের দিকে তাকাচ্ছে, কিছু বলতে চাচ্ছে তবে সাহস পাচ্ছে না। আহিস নিজের মতো হাঁটছে বিধায় মনিরার ভাবাবেগ চোখে পড়ছে না। এই পাড়া থেকে একটানা 8 ঘন্টা ট্রেকিং করলে পৌঁছানো যাবে নেপিউ পাড়া। হাঁটার গতিতে বেশ জোর। টুংটুং শব্দ করে ফোন বেজে উঠল। আহিস কিছুটা বিরক্ত হয়েই পকেট খুঁজে ফোন বের করলো। তবে অপর ব্যক্তিটাকে যে খুব একটা আশা করেনি মনিরা বুঝল। ফোন রিসিভ করে অপ্রসন্ন কণ্ঠে বলল, ফোন কেন করেছো? নিরেট গম্ভীর কণ্ঠস্বর। আহিস চমকিত দৃষ্টিতে পাশে তাকালো। অপর পাশে নাদিয়ার হতাশ কণ্ঠস্বর তার কর্ণকুহরে পৌঁছেছে। নিজেকে বড্ড হেল্পলেস লাগছে। মনের ওপর যে জোর চলে না। নরম কণ্ঠে বলল, মানুষ জন্মায় তার কপাল নেই। নিয়তি হয়তো তোমার জন্য আরো ভালো কিছু লিখে রেখেছে। সেটা কি মৃত্যু? চটজলদি প্রশ্ন শুনে বিব্রত হলো আহিস। মেয়েটা উন্মাদের মতো আচরণ করছে। ফোন কেটে দেবে তার আগেই নাদিয়ার ভেজা কণ্ঠস্বর ভেসে আসলো। আমি তোমাকে ভালোবেসেছিলাম, বিনিময় নিরাট অবহেলা ছাড়া কিচ্ছু পাইনি। তোমার ভালোবাসা আমাকে নিষ্প্রাণ করে দিল আহিস। প্রথমত বিবেক কেড়ে নিল, দ্বিতীয়ত আবেগ, পরিশেষে পুরো জীবন কেড়ে নিল। ফোন কেটে গেল। থম মেরে রইল আহিস। নাদিয়াকে আজ তার রহস্যময় লাগছে। কি বলল মেয়েটা? বিবেক কেড়ে নিয়েছে? কি এমন করেছে মেয়েটা? ঘোরের মধ্যেই হাঁটতে লাগলো সে। ওদিকে মনিরা চোখ মুখ কুঁচকে আহিসের বাক্য বিনিময় শুনল। তার বুঝতে বাকি রইল না অপর পাশের মানুষটিকে। হঠাৎ রাগ টের পেল সে। মেজাজ কেমন খিটখিটে হয়ে এলো। নাদিয়াকে তার চরম শত্রু বলে মনে হচ্ছে। এই যে লোকটার অসহায় মুখশ্রী কদিন পর হয়তো গলেও যাবে। তখন তার কি হবে? সে যে নতুন করে স্বপ্ন দেখেছে এই পুরুষটিকে নিয়ে, ঘর বাঁধার ইচ্ছা পোষণ করেছে। এত সহজে ছেড়ে দেবে সে? মনে মনে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে বাঁকা হাসলো মনিরা। সে কি এতটাই সহজ নাকি? তার পথের কাঁটাকে কীভাবে সরাতে হয় সে ঠিক জানে। বাঁশের ট্রেইল ধরে হাঁটছে আফিফ, পেছনে জিয়াউল ও আনান। পথটা খুব কঠিন। ট্রেইলের পথ বলতে কিছু নেই। বাঁশ আর জঙ্গল কেটে কেটে উঠতে হচ্ছিল ওপরের দিকে। গয়ালের ট্রেইল ধরে কোনো রকমের ট্র্যাক করছে তারা।
তার উপর জিয়াউল অনানের বাক্য যুদ্ধ তো রয়েছে, কেউ কাউকে যেন সহ্য করতে পারছে না। অন্যমনস্ক হয়ে হাঁটার ফলে পা ফসকে পড়ে যেতে নিতেই জিয়াউলের হাত আঁকড়ে ধরল অনান। চোখ মুখ কুঁচকে নখের অত্যাচার সহ্য করল জিয়াউল। ঠিক করে দাঁড় করিয়ে বিদ্রূপ কণ্ঠে বলল, ঠিকভাবে হাঁটতে পারে না, গাইড হয়ে এসেছে। দুর্ঘটনা বলে কই আসে না। আপনার গোবর মাথায় এটা অন্তত আছে নাকি তাও নেই মিস্টার খালেদা জিয়া? ফুঁসে উঠেছে অনান। অপমানে থমথমে হয়ে এলো জিয়াউলের মুখশ্রী। নামের বিকৃতি তার রাগটা বহুগুণ বাড়িয়ে দিল। হোয়াট ননসেন্স! ঠিক করে কথা বলুন। মিস্টার খালেদা জিয়া মানে কি? অসভ্য মেয়ে। দ্বিগুণ তেজ নিয়ে আনান বলল, কেন জানেন না? খালেদা জিয়ার মিল ভার্সন মিস্টার খালেদা জিয়া। আপনি অসভ্য কাকে বলেন? আপনি তো একটা বেয়াদব। জিয়াউলের মনে হচ্ছে তার মাথায় কেউ আগুনের সীসা ঢেলে দিয়েছে। তেড়ে এসে কিছু বলবে তার আগেই আফিফ কড়া কণ্ঠে বলে উঠল, আর একটা বাক্য বিনিময় হলে এক ধাক্কায় নিচে ফেলে দেব। হুমকিটা কাজে লাগালো। চুপ হয়ে গেল দুজনেই। পাহাড়ের অভিশাপ, জোকের অত্যাচার বেড়ে গেল। জঙ্গলে ঘেরা এই পথে একের পর এক বাঁশে হাত লাগিয়ে উপরে উঠতে কষ্ট তিনজনেরই হচ্ছে। তবে চূড়ায় ওঠার যে উত্তেজনাটা কাজ করছে তার থেকে এই কষ্ট বহু কম। আর কোনো কথা হলো না তাদের মাঝে। বাঁশের জঙ্গল পেরিয়ে যেতেই অনেক দিন ধরে আফিফের সাকাহাফং এর চূড়া স্পর্শ করা হাতছানিটা বাস্তবে ধরা দিল। চূড়া থেকে এই সভ্যতার কোনো কিছুই চোখে পড়ে না। চোখ জুড়ে কেবল পাহাড় আর পাহাড়, রং বদলানো মেঘের দৃশ্যপট, সবুজের অমলিন রূপ। মিয়ানমারের আরও উঁচু উঁচু বিরতিহীন বন্ধন পাহাড়, শরীর ভিজিয়ে দেওয়া মেঘের শিহরণ। চূড়ায় কেবল মনে হচ্ছিল মেঘ বৃষ্টিতে সিক্ত। সর্বোচ্চ চূড়ায় ক্যামেরাবন্দি হওয়ার দারুণ স্পর্ধা, প্রেরণা হয়ে থাকবে আরও কঠিন পথ চলার। আফিফ হাঁ করে শ্বাস নিল। এই পথের চেয়েও কঠিন পথ পেরোনোর সাহস যেন সে এক ছুটে পেয়ে গেল। এর পরের পরিকল্পনা যে কতটা দুর্যোগ বয়ে আনতে পারে তার একটু হলেও ধারণা আছে। তবে সে যে পিছিয়ে যেতে শেখেনি পরাজয় মেনে নিয়ে মাথা নত করতে। শুধু শিখেছে সত্যতে থেকেই এগিয়ে যেতে, শিখেছে দেশের মাটির মর্যাদা অক্ষুণ্ণ রাখতে। এই লড়াই সে শেষ নিঃশ্বাস পর্যন্ত করে যাবে। ডান হাত মুঠো করে আকাশের দিকে তাক করল আফিফ। ক্ষণিক পরে হাতটি বুকের বাম পাশে রেখে বলে উঠল, আমার বাবার প্রথম ভালোবাসাকে আমি রক্ষা করব। এই বান্দরবান শহর আমার বাবাকে যা কিছু দিয়ে কেড়ে নিয়েছে সব কিছু ফিরিয়ে দেব। আমার কাছে সত্য আমার বাবা, আর এই সত্যকে প্রতিষ্ঠা করতে আজ থেকে আফিফ মুনতাসির প্রতিজ্ঞাবদ্ধ হলো। আগামী 15 দিনের মধ্যে বান্দরবান শহরকে আমি নতুনত্ব দেখাবো আরোর খোঁজ। শুনছো কালো শহর? কথা দিচ্ছে আফিফ মুনতাসির। আগুনে পুড়ে যাওয়া বাড়িটি কেমন ভূতেরে ভয় জাগাচ্ছে। সজীবতায় ঘেরা গাছগুলো পাতাহীন উলঙ্গ লাগছে। পোড়া ছাইয়ের গন্ধ বাতাসে মিশে অসহনীয় করে তুলেছে। আলোকসজ্জায় ঘেরা বাড়িটির এমন হাল যেন কেউ মানতে পারছে না। পুরনো বাড়ির বুকে কেউ তীব্র আক্রোশে বুলডোজার চালিয়েছে। কী ধ্বংসাত্মক পরিণতি! অনুভূতিহীন দাঁড়িয়ে আছে অনল মাহমুদ, চোখ মুখ দৃঢ় শান্ত। শখের বাড়ি, নিজ পুত্রের এমন পরিণতিও তাকে ছুঁতে পারেনি যে। আর 5টা সাধারণ ক্ষতির মতোই ব্যাপারটা নিয়ে অলস ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে। সাধারণ মানুষের হাহুতাশের শেষ নেই। চারপাশ গুঞ্জন শুরু হয়ে গেছে। অনেকের ভাষ্যমতে দেবতুল্য মানুষের সাথে কোন জালেম এমন করেছে, কেন আগে টের পেল না, এই আফসোসের যেন সীমা নেই। অনেকেই অনল মাহমুদকে সান্ত্বনা দিচ্ছে। মিসেস নুরি মাটিতে বসে কিছুক্ষণ পরপর চিৎকার করে কান্না করছেন, বিলাপ করছেন। চারপাশের এত গুঞ্জন, সে মিসেস নুরির ছেলের জন্য হাহাকার কেউ টের পাচ্ছে না। কান্নার ধকল কমে এসেছে। মিসেস নুরি অসাড় এক পলক স্বামীর দিকে তাকালেন। রাগ যেন রিড়ি করে শরীরে হানা দিল। ছেলের মৃত্যুতে লোকটার কিচ্ছু যায় আসে না। হে কেমন বাবা, জেদটাই তার কাছে বড়। সর্বক্ষণ স্বামীর কথা অক্ষরে অক্ষরে পালন করা মিসেস নুরি স্বামীর ওপরই আক্রমণ করে বসলেন। কলার চেপে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, তুমি নিষ্ঠুর, তাই বলে তোমার ছেলে আগুনে পুড়ে গেছে তোমার
কোনো যায় আসে না অনল। বাবা নামে কলঙ্ক তুমি। আমার ছেলেটাকে মেরে ফেললে, খুনি তুমি। আমার ছেলেকে খুন করেছো। আমি তোমাকে ছাড়বো না অনল। তুমি আমার কোল খালি করে দিলে। চমকে গেল অনল মাহমুদ। চোরা চোখে আশপাশ তাকিয়ে দেখলো কয়েকজন অবাক চোখে তাকিয়ে আছে। স্পষ্ট তারা কথাগুলো শুনেছে এবং পাঁচ কান হতে দেরি লাগবে না ধীর বুঝতে পারছে অনল মাহমুদ। বেজায় রাগ হলো তার। চোয়াল শক্ত হতে হতে নিজেকে স্বাভাবিক করে নিল। স্ত্রীকে বুকে জড়িয়ে উদাস গলায় বলল, আমি জানি বাড়িটিকে তুমি নিজের ছেলে বলে জানো, ভালোবাসো, নিজ হাতে সাজিয়েছো। হ্যাঁ মানছি, আমার জন্যই এমন হয়েছে। আমার গরিবদের সাহায্য করাটা কেউ কেউ মেনে নিতে পারছে না, তাই তো আমাকে ভেঙে গুঁড়িয়ে ফেলতে এই পরিকল্পনা করেছে। হয়তো তারা সফল, আমাকে শেষ করে দিল, কিন্তু তাই বলে অনল মাহমুদ চুপ থাকবে তা হয়? আমি দরকার পড়লে আইনের আশ্রয় নিব, দেখি আইন আমাকে কেমন ন্যায় দেয়। তুমি শান্ত হও নুরি। চাপা দীর্ঘশ্বাস ফেললেন অনল মাহমুদ। মিসেস নুরি কান্নার মাঝে হতবাক হয়ে স্বামীর বুকে পড়ে রইলেন। চাটুরিকতা মানুষকে কতটা নিচে নামায়। অনল মাহমুদের কথায় লোকগুলোর দৃষ্টি খাদে নেমে এলো। অদ্ভুত করুণতা তাদের ঘিরে ধরল। যারা বাড়িটিকে নিজের ছেলের মতো করে রেখেছে তাদের সাথে অন্যায় হয়েছে ভেবে সান্ত্বনা দিতেও যেন ভুলে গেল। অনল মাহমুদ মিসেস নুরির হাত শক্ত করে চেপে ধরে হাঁটতে লাগলেন গাড়ির দিকে। এখানে আর থাকা যাচ্ছে না। মিসেস নুরি ঘোরের মধ্যে পায়ে পা মেলাচ্ছেন। সদ্য পুত্রহারা বুকের জ্বালা যদি কেউ বুঝত, সান্ত্বনা দিতেও কেঁপে উঠত তারা। অনল মাহমুদের গাড়ি যখন মাহমুদ বাড়ি ছাড়িয়ে গেল, আড়াল থেকে বেরিয়ে এলো বৃদ্ধ দারোয়ানটি। পাশে ঠোঁটে মুচকি হাসি ধরে রেখে বৃদ্ধকে সাথ দিচ্ছে আসমানি। আগের মতো আট পরে শাড়ি পরা নেই। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে যে গড়ে নিয়েছে সেই পরনের ট্রাউজার টি শার্ট দেখেই বোঝা যাচ্ছে। চট করে কেউ সন্দেহ করতে পারবে না। ভাববে হাঁটাহাঁটি করতে করতে এই পর্যন্ত এসে জটলা দেখে থেমে গেছে। কিছুক্ষণ পোড়া বাড়িটি দেখে আসমানি বলে উঠল, মিস্টার, আপনার নামটা বোধহয় কি? আসাদ আশাব। শব্দ দুটোই বেশ জোর ছিল। এই জোর কাল নাম বলার সময় পায়নি আসমানি। অবাক করেছে ব্যাপারটা, তবে প্রশ্ন করল না। আসাদ আসহাব আবার বললেন, আসাদ আশাব অর্থ সিংহবীর। বাবা খুব গর্ব করে রেখেছিলেন, নাম ধরে কখনোই ডাকতেন না। আমার সিংহবীর ঘরে হোক বাইরে হোক এভাবেই ডাকতেন। খুব করে চাইতেন তাদের দলে যোগ দিই, কিন্তু রাজনীতিটা আমাকে টানতো না। কাদের জন্য লড়াই করব বলতো? কাদের জন্য রক্ত ছড়াবো, পা ক্ষয় করব? দিন শেষে দেখা যাবে 100তে 1 না পেলেই তারা দোষ দিতে ভুলবে না। নিজের বাবাকে দেখে শিক্ষা পেয়েছি, এগোতে চাইনি। বাবা মেনে নিয়েছিলেন। সবটার সময় সন্তানের মতামতের গুরুত্ব তার কাছে ছিল। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছি, নিজের টাকায় নিজে দাঁড়িয়ে থেকে বাড়ি তৈরি করে দেওয়ার শপথ নিয়েছিলাম। তার আগেই বাবা চলে গেলেন। শেষের কথাটা কেমন কান্না হয়ে বেরোলো। আসমানি চোখ মুখ কুঁচকে নিল। কান্নাটা ঠিক তার পোষায় না। সৎমা যখন একটা বুড়োর সাথে বিয়ে দিয়ে বলেছিল, চলে যা আসমানি, এই গ্রামে থাকলেই তোর ঠিকানা নিষিদ্ধ বললেই হবে, এর থেকে জায়েদ সম্পর্ক নিয়ে কিছুদিন থাক, বুড়ো মরে গেলে তার সম্পত্তিগুলো পেয়ে যাবে, তখন নিজের মতো বাঁচবি। তখন আসমানির মনে হয়েছিল নিকৃষ্টের ঊর্ধ্বে তার সৎমা। কিন্তু আস্তে আস্তে যখন বুঝতে শিখলো, বাস্তবতা ধরতে শিখলো, তখন সৎমাকে তার জড়িয়ে ধরার স্বাদ জেগেছিল। ওই মহিলা যদি তাকে রাতের আধারে বুড়োটার সাথে গ্রাম থেকে বের হতে সাহায্য না করত, তাহলেই আজ সে নরক যন্ত্রণায় ছটফট করত। হয়তো মহিলার স্বার্থ ছিল, ব্যাগ ভর্তি টাকা নিয়েছে নিজের ছেলের ভবিষ্যতের জন্য। স্বার্থ দেখেছিল বলেই তো সে এভাবে খোলা আকাশের নিচে শ্বাস নিতে পারছে। না হলে যে বদ্ধ ঘরে মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া উপায় থাকতো না। বিরক্ত গলায় বলল, কাঁদবেন না, আপনার চোখে জল দেখে লোকে মিটে মিটে হাসবে, যোগী এমন। বৃদ্ধটি আসমানের কথায় হাসল। দৃঢ় কণ্ঠে বলল, হাসার লোক যেমন রয়েছে, কাদার লোকও রয়েছে, না হয় সান্ত্বনা দেওয়ার লোক রয়েছে। পৃথিবীটাই এমন। ভালো মানুষ যদি বিলুপ্ত হতো, দেশ আর এভাবে দাঁড়িয়ে থাকতে পারতো না, গোপনীয়তা কিছুই থাকতো না।
চারদিক অশ্লীলতায় ভেসে যেত, মারামারি হানাহানিতে রক্তাক্ত হতো প্রতিনিয়ত। এখনও 2-4টে বাংলার সিংহ বেঁচে আছে, নাহলে আজ বৃদ্ধ বয়সে বাবাহারা হাহাকার করা সন্তানের প্রতিশোধ নিতে পারতো না। চলো যাওয়া যাক। হাত দুটো পেছনে জোট করে হাঁটতে লাগলো বৃদ্ধ। লোকটি পরোক্ষভাবে আহিস আর তাকেই যে ইঙ্গিত দিল, সে সাথে সাথেই বুঝতে না পারলেও কিছুক্ষণ পর বেশ বুঝেছে। আসমানি দেখল বৃদ্ধটির সাথে কথা বললে তার মন খারাপ হয় না, মুগ্ধতার সাথে সময়টা কাটায়। আসমানি প্রসঙ্গ পাল্টে বলল, আপনি এখন বাড়ি যাবেন? ছেলের বাড়িতে থাকতে ইচ্ছে করে না। ইদানিং বুঝতে পারছি ছেলের বউয়ের কাছে চক্ষুশূল হয়ে গেছি। বড় কলেজের প্রফেসরের শ্বশুর দারোয়ানের চাকরি করে ভাবতে পারে না তারা। আমারও ঠিক পোষাচ্ছে না। যদি ছেলেরা বাবার বলতে পাগল তবে কি দরকার বলো? ছেলের সংসারে অশান্তি হোক চাই না। কয়েকদিন পর হয়তো ছেলেরও মত পাল্টে যাবে, তখন দেখা যাবে বৃদ্ধাশ্রমের নাম বলে ফেলল। ওই সময় দেখার শখ নেই, আগে ভাগেই কেটে পড়া ভালো। সন্তান দুধে ভাতে থাকুক। প্রত্যেক বাবার চাওয়া তার সন্তান দুধে ভাতে থাকুক। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা ছেলেটাও হয়তো তার সন্তানের জন্য এই দোয়াই করে, অথচ তাদের ব্যক্তিত্বহীনতা তাদের ভবিষ্যৎ দুর্বল করে দেয় বুঝতে পারে না। আসমানি বলতে চাইলো তার সাথে থাকতে, তবে কী মনে করে যেন বলল না। যে লোক দুটো কথা হবে ভেবে ছেলের সংসার ছেড়ে দিচ্ছে, তাকে নিজের সাথে থাকতে বলে অসম্মান করতে চাইল না। চুপচাপ দুটো মানুষ হেঁটে যেতে থাকলো। জীবন কত বিচিত্রময়, কত মানুষের বিচিত্র মনোভাব। কেউ বাবা মাহীন কেঁদে বুক ভাসায়, কেউ অবহেলায় ফেলে রাখে। আসমানির মনে উদয় হলো, পৃথিবীতে সবার যদি একই মনোভাব থাকতো, সৎ থাকতো সবাই, তাহলে কতটা ভালো হতো। বিশৃঙ্খলা দুঃখ বলে কিচ্ছু থাকতো না। হাসি পেয়ে গেল আসমানির, ধরতে পারলো তাকে আরও একটু বড় হতে হবে। কী সব ছেলে মানুষই ভাবনা ভাবছে, আদৌ সম্ভব? আকাশ আজ গম্ভীরতার ছাপ ফেলেছে। মনে হচ্ছে সন্ধ্যা নেমে যাবে এখনই, তবে বাজে কেবল 5টা, আরও ঢের বাকি। মনে হচ্ছে বৃষ্টি হবে, তবে আদিল মানল না। বৃষ্টি হলেও যে বেশি চাপ দিতে পারবে না সে জানে। বর্ষাকাল, অথচ বৃষ্টির বলাই নেই। আবহাওয়া সবসময় উত্তপ্তই থাকে। কেটে গেছে বেশ কয়েকটা দিন। দিনগুলো কেমন শান্তভাবে জীবন থেকে চলে গেল। না কোনো ঝামেলা, বাক্যযুদ্ধ, না কোনো রোমাঞ্চকর আলাপ। নেপিউ পাড়া থেকে ফিরে এসে নিজেকে বেশ পরিবর্তন করে নিয়েছে সে। অফিস বাড়ি এই 2 ঠিকানায় তার জন্য বরাদ্দ। মাহমুদ বাড়ির পরিণতি তাকে স্পর্শ করেনি। যদিও অনল মাহমুদ তার সাথে কিছুদিন হম্বিতম্বি করেছিল, সে সূক্ষ্মভাবে বাবাকে অসম্মান না করে এড়িয়ে গেছে। ওই বাড়ি থেকে বের হওয়ার দিন সে বলেছিল অনল মাহমুদ তার কাছে সবসময় উজ্জ্বল নক্ষত্রের মতন। তবে মাহমুদ বাড়ির এরপর তাকে আর স্পর্শ করবে না, না কখনো মাহমুদ বাড়িতে অধিকার নিয়ে ফিরে যাবে। কথা রেখেছে সে। এত ঝড় ঝঞ্ঝাটেও সামান্যতম আগ্রহ দেখায়নি। আলস্যতাকে ঘিরে ধরেছে। অফিসের সময়টুকু কেমন অসহ্য লেগেছিল, তবে এখন কেটে গেছে সেই অস্বস্তি। ঠিক করেছে আজ একা থাকবে নিজ ঘরে। সকাল পেরিয়ে দুপুর হলো, দুপুর পেরিয়ে বিকেল হলো, ঘর থেকে বের হয়নি। সেই সকালে একটু খেয়েছিল, চোখে মুখে কেমন বিষাদের ছোঁয়া। রকিং চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আদিল। ছোট্ট ছোট্ট পা ফেলে আলমারির সামনেই দাঁড়ালো। অলস ভঙ্গিমায় আলমারি খুলতেই মাঝারি সাইজের এক বক্স চোখে পড়ল। রংটা সিটিয়ে গেছে। আদিল টের পেল সে হাত বাড়িয়ে বক্সটা ধরতে পারছে না, তার হাতে কাঁপছে। আদিল মাহমুদ নিজের ব্যক্তিত্ব হারাচ্ছে। জোরে শ্বাস নিয়ে বুকের কাঁপুনিটা থামানোর চেষ্টা করলো। জোর করে হাত এগিয়ে বক্সটা হাতে তুলতেই আকস্মিক কাঁপুনিটা কোথায় পালালো বুঝে উঠতে পারল না আদিল। কেমন শান্ত হয়ে গেল সে। একরাশ প্রশান্তি খেলে গেল শরীর জুড়ে। বিছানায় পা তুলে বসে বক্সটা যত্ন সহকারে খুলল। ছোট ছোট অনেকগুলো কাগজ, একদম সাদা, তার মধ্যে কালো কালির ছোট ছোট অক্ষরে কিছু লেখা। একটা চিরকুট হাতে তুলে নিয়ে এমন ভঙ্গিমায় ভাঁজ করলো যেন একটু টান লেগেই ছেড়ে যাবে। কিছুক্ষণ থম মেরে লেখাগুলো বিড়বিড় করলো সে। আমার শাহজাদা, শীত জরাজীর্ণ প্রকৃতিকে যেমন কোণঠাসা করে রাখে, বসন্ত এসে শীতের জীর্ণতাকে তেমন ফিকে করে সৌন্দর্যে মুড়িয়ে রাখে।